থ্যাংক ইউ। দ্যাটস ওকে। পেশেন্ট এত বেশি মদ খেয়েছে, লিভারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অপারেশন করতে হবে, কিন্তু শিওর দিতে পারবো না বাঁচবে কি বাঁচবে না। কত টাকা লাগবে? অপারেশন ফি, হাসপাতালে 7 দিন থাকা ও মেডিসিন সহ তা কম করে 50,000 টাকা। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে। বাদল, আমাদের সবার রক্ত বিক্রি করলেও 10,000 টাকা হবে না। 50,000 টাকা জোগাড় করবি কোত্থেকে? মুখে তো বললে অপারেশন করতে, 50,000 টাকা চোখে দেখেছিস কখনো? বাড়িতে ভাত জোটে না, আবার 50,000 টাকা। আসলে আমরা সবাই গরিব তো, তাই গরিবের জন্য একটা কিছু করতে চাই। সব ঠিক আছে, কিন্তু এত টাকা কোথায় পাবি? চিন্তা করিস না, টাকা জোগাড় হবে। আর টাকার জন্য আমাদের টার্গেট হবে হরি কাকা। মা দুর্গা, তোমার ওসিলাই এত টাকা কোথায় যে রাখি? এখানে রাখি না, তো সেখানে নিচে রাখি। হরি কাকা, কোন দেবতা ডাকলো? ওহো, কেষ্ট তুই? দুর্গা দুর্গা এনেছিস? হরি কাকা, এনেছি। কোথায় কোথায়? তুমি দাম যে বেশি লাগবে বলে, যা তো তাহলে প্রিন্সেস তো হেভি ডিমান্ড। তুই তো জানিস আমি একটু কৃপণ হলেও এসব লাইনে খরচ করার অভ্যাস একটু আছে। তা কোথায়? ডাক প্রিন্সেস মায়া। না না, এখন আমার সময় নেই, আমি পরে যোগাযোগ করবো। ওকে বাই। মুখে তেল মেরে দিল। দুটো আমার জুড়িয়ে গেল। চেষ্ট জিনিস একখানে এনেছে বুঝলে, আমার বয়স একটু বেশি, কিন্তু মনটা আমার বড়ই রসালো। গড়গড় করে রস পড়ে। এবার তোমাকে একটু নেড়ে চেড়ে দেখি। চল চল, এখানে বসে শুয়ে পড়ো না। ভাই ভালো করে খসালো। আমি তোমার হরি কাকা। এসব কি হরি কাকা? আমার কোনো দোষ নেই, সব দোষে কেষ্ট হারাম দাদা। আমার কোনো দোষ নেই, এই বুড়ো লোকটা টাকার লোভ দেখে আমাকে এখানে নিয়ে এসে। এবার তো বুঝেছিস, 2 নাম্বার কেসটা 2 নাম্বারই। চল, হরি কাকা সহ মেয়েটাকে থানায় নিয়ে চল। থানায় নিয়ে যাবে? বাবা বাবু, মনে করো সামান্য একটা ভুল করেই ফেলেছি, এই থানা পুলিশ না করে মিষ্টি খাওয়ার কিছু টাকা দিচ্ছি, ঘটনাটা চেপে যাও। ঘুষ অসম্ভব। বাদল, মনে কর হরি কাকা একটা ভুল করেই ফেলেছে, হাত তুই ম্যানেজ কর। আচ্ছা বলতো হরি কাকা তুমি কত দেবে? কত দেবো বাবা? 50,000 লাগবে। 50,000? এই যে শুধু প্রস্তাব করুন আর যাই করুন, টাকাটা ওদের দিয়ে দিন। আরে দেবেন মানে পুলিশের মাল খেলে পেছনের কাপড়টা নষ্ট করে ফেলবেন তো। টাকাটা দিয়ে দিন। বাবাজি না, না বাবাজি। ঠিক আছে, এবার কান ধরে উদ্দেশ্য করো আর বলো এই 2 নম্বরই কাজ আর করবে না। ওরা মায়ের কসম, ওরা বাপের কসম আর করবো না। মেয়েটাকে নিয়ে আয়। জয় মা দুর্গা, ওরা সব মরুগা। জয় মা কালী, আমি হয়ে গেলাম কালী। বাদল, টাকাটা তুই হজম করতে পারবি না রে, হজম করতে পারবি না। বাদল, তোমাদের এই উপকারের ঋণ আমি কি করে শোধ করবো বাবা? তোমরা আমাকে হাসপাতালে না নিয়ে এলে প্রেমা দোলন আমার 2টো মেয়ে এতিম হয়ে যেত। চাচা, যদি মনে করেন আমাদের জন্য প্রেমা দোলন এতিম হলো না, তাহলে আমাকে কথা দিন, ওদের দিকে তাকিয়ে আর কোনদিন মদ খাবেন না। কথা দিলাম বাবা, এই তোমার মাথা সে কসম খাচ্ছি, আর কোনদিন আমি মদ খাবো না। हवा में उड़ता
আচ্ছা, বেশ কয়েকদিন হলো রানা কোনো পাত্তা নেই, বল খেলার মাঠেও আসে না, কোনো ভাই চায়ের দোকানও আসে না। শালা কেন কোথায়? কেন তুই জানিস না? ও তো এখন প্রেমার পেছনে ছুটছে। মানে রানা এখন প্রেমার সাথে লাইন করা নিয়ে ব্যস্ত, বুঝলি বাদল? প্রেমা যেখানে যায় রানাও সেখানে দাঁড়িয়ে থাকে। তোরা বলিস কি? এখনো রানা প্রেমাকে লাইন আনতে পারেনি? এই তো সেদিন কমিশনের লোভে ওই শালার জন্য প্রেমের কাছে কত দালালি করতে হলো। আমার তো বিশ্বাস ছিল রানার প্রেমে প্রেমা ঠিকই পড়ে গেছে। ঘরের এই কি অবস্থা? ইস, এটা একটা ঘর হলো, মনে হচ্ছে বস্তি। উফ, আমি একবার এই ঘরে বউ হয়ে আসি, তখন কানটা ধরে বুঝিয়ে দেব ঘর কিভাবে গুছিয়ে রাখতে হয়। তাহলে বলো জান, কবে তুমি বউ হয়ে আসছো? এখনো ঠিক করিনি, সবে মাত্র মনের ভেতর জায়গা দিয়েছি। এরপর প্রেমের কথা হবে, ভালোবাসার মান অভিমান হবে, তারপর বিয়ে। আচ্ছা, সে তো অনেক দেরি। তা আমি কি করব? তাড়াহুড়া করবে না, আমাকে বিয়ে করতে হলে একটু দেরি সইতেই হবে। ব্যাস। তুমি তাহলে আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বললাম? কেউ যখন নেই তাহলে তো আমার সাথে কথা বলছিলেন। প্রেমা, তোমার মনের ভেতর আমার জন্য জায়গা করে দিয়েছো, এতে আমি অনেক খুশি। এবার তোমার মনটা শুধু আমাকে একবার দেখাও না, আমি দেখতে চাই কোন জায়গাতে আমি আছি। রানা, শোন, তোর প্রেমে সাকসেসফুল হওয়ার কমিশনটা কিন্তু পাওনা রইল। তাহলে এক কাজ করিস, আমার বাসর ঘরটা তুই করে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপাতত চায়ের দামটা দিলেই চলবে। চায়ের দাম? চায়ের দাম, চায়ের দাম। চা কোথায়? চা ইয়ে খাইছে মারে। ওই ইয়ে চা কোথায়, কোন জায়গায় দেখি? ইয়ে দোস্ত, ইয়ে মানে ইয়ে এই দেখো ইয়ে। বাদল ভাই, বাদল ভাই। কে? তুমি আপাতত কয়েকদিনের জন্য গা ঢাকা দাও। কেন? হরিকাকা তোমাকে মারার জন্য ছোট কাছাকে ভাড়া করতে গেছে। কি হলো ছোট কষাই? খালি গরুর মাংসই কাটবা নাকি বাদলের মাংসটাও? কি নাম কইলা? বাদল? এইবার কও, ওর জবাই করার মাংসটা কোন সাইজ করতে হইব? যেমন খুশি তেমন। আমি শুধু বাদলের বোঝা দিবার চাই। আমার নাম হরহরি সরকার। ফরিদা, আমার বাদল তোমার সঙ্গে কি অন্যায় করেছে আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। কেন তুমি বাদলকে মারার জন্য গুন্ডা ভাড়া করছো? ওই বুড়া, দিকে বাদলের বাজার, বাদলের বাজার। তুই আমার গুন্ডা গুলিকা, আরে তুই আমার গুন্ডা গুলিকা। ছোট বসাই, হাই মরা গরুটারে জবাই করলে তোমার হাতি ভি নষ্ট হইব, আর আমি কি খামাখা কেসে করো? জবাই করতে হইলে আসলটারে জবাই করো। তোর পোলাগারে কোরবানির গরুর মতো আদর করে দিবি। ওই বাদলের জন্য ছোট কষাই তোমাকে ভরা বাজারের ভেতর থেকে ঘাট ধরে বের করে দিল, অথচ তুমি ওই বেকারটাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারছো? কেন পারি না জানো নাজমা? তুমি ওকে পেটে ধরনি সত্যি, তাই তুমি বাদলকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার রক্ত ওর জন্ম, তাই আমি বাবা হয়ে এই সত্যটাকে অস্বীকার করতে পারি না। নিজের মেয়ে হয়ে তুই অনেক বেশি বাড়াবাড়ি শুরু করেছিস। তুই ভুলে যাস না আমি তোর নিজের মা আর বাদলের সৎ মা। সৎ মায়ের অর্থ জানো মা? জানো না। সৎ অর্থ ভালো,
আর মা তো মাই। অথচ কি আশ্চর্য, স্বপ্নার শব্দটা এখন যে কোনো সৎ ছেলের জন্য অভিশাপ। আমাকে জ্ঞান দিবি না। মাথা খারাপ, তোমাকে জ্ঞান দেবে কবিতা? তাহলে ওকে নতুন করে স্কুলে ভর্তি হতে হবে। মা, তোমাকে একটা কথা বলি, একবার, শুধু একবার তুমি ভাবতে পারো না তুমিও বাদল ভাইয়ের মা? আমি কোনোদিনই বলবো না আমি ওর মা। বাদল, এত অপমান, এত অবজ্ঞা সহ্য করে তুই কেন এই বাড়িতে পড়ে থাকিস? তোর সৎ মা তো তোকে এক মুঠো ভাতও দেয় না, এরপরে তোর কষ্ট হয় না? কষ্টটা আমার জন্য হয় না বাবা, তোমার জন্য হয়। তুমি অর্ধেক খেয়ে অর্ধেক খেয়ে আমাকে খাওয়াও। তাই আমি যতদিন একটা চাকরি না পাবো, তোমাকে একদিনের জন্য হলো পেট ভরে ভাত না খাওয়াতে পারবো, ততদিন ততদিন আমি এই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে যাবো না বাবা, যাবো না। ভাইয়া, পুলিশ অফিসারের লোক নেবে, এই দেখ বিজ্ঞাপন। তুই এই টাকাটা নিয়ে পে অর্ডার করে অ্যাপ্লাই করে দে। আমার বিশ্বাস চাকরিটা তোর হবে। দেখি টাকাটা কোথায় পেলি? ভয় নেই, চুরি করে নে, টিফিনের টাকা থেকে জমিয়েছে। কবিতা, তুই কি? তোমার কে রে? কেন? তুই ছোট বোন, তোর আদরের ছোট্ট বোন। ভালোই লাগছে, দুঃখের সংসারে একটু সুখের দোলা। তোমার স্বার্থে তোদেরকে একজন মাস্তান থেকে অনেক টাকা খরচ করে ইন্সপেক্টর বানিয়েছো। ওর ছাত্র জীবন থেকে শুরু করে ইন্সপেক্টর হওয়ার আগ পর্যন্ত তুমি ওর সমস্ত মাস্তানের ফাইল চাপা দিয়ে তবিরেকে পুলিশের পোশাক পরিয়ে দিয়েছো। শুধু তাই নয়, আমার স্বার্থে আমি দবিরকে আমার 2 নম্বরের ব্যবসার পার্টনার পর্যন্ত করে নিয়েছি। গুলশানের একটা বিশাল বাড়ি দবিরকে লিখে দিয়েছি, কারণ একটাই, সাগরে অনেক মাছ থাকে, সেসব মাছ জাল দিয়ে ধরা যায়, কিন্তু তিমি মাছ জাল দিয়ে ধরা যায় না। অথচ ওই তিমি মাছের ধাক্কাতে বড় বড় জাহাজ সাগরে ডুবে যায়। তাই আমার জন্য দবির হলো একটা তিমি মাছ। তোমার জন্য তোমার কথার যুক্তি আছে, কিন্তু তোমার সাথে আমার হাত মেলানোর আগে আমার একটা কথা আছে। দবিরকে আমার কাছে পূর্বের ব্যবহারের জন্য মাপ চাইতে হবে। আমি আজ পর্যন্ত দবিরের ওই ব্যবহারের কথা ভুলতে পারিনি। ও আমাকে এটা ধরিয়ে দিয়েছে। তোর কাছে চাঁদা চেয়েছিলাম বলে তুই তোর ক্ষমতার ভয় দেখিয়েছিলি। তুই আমার চেলাকে বলেছিলি পুলিশ দিয়ে আমাকে সন্ত্রাসী সাজে আমার পায়ে ডান্ডা বেরি করে দিবি, কিন্তু এখন তো তুই সেই সুযোগ পাবি না। আমি শুধু তোর পায়ে একটা গুলি করব, শুধু একটা গুলি। তুই সারা জীবন পঙ্গু হইয়া আমার কথা মনে রাখিস। তাই বলছি, দবির যদি আমার কাছে ক্ষমা না চায়, তাহলে তোমার সাথে আমি হাত মেলাবো না। তুমি যেমন দবিরের শরীরে তোমার ক্ষমতার টাকার জোরে আইনের পোশাক পরিয়ে দিয়েছ, আমি আমার ক্ষমতার টাকার জোরে দবিরের শরীর থেকে ওই আইনের পোশাকটা খুলে নেব। তোমার কাছে দবির বড় বড় জাহাজ ডোবানোর জন্য সাগরের তিমি মাছ হতে পারে, আমার কাছে আমার শক্ত জাল আছে, সে জাল দিয়ে দবিরকে
স্বীকার করা যাবে। আব্বাস ভাই, এইটা আবার আমদানি করলেন কোন লাইনে? শুনেছো আব্বাস, ওর কথা শুনেছো? এই কথা শুনবো কি? তোর মতন একবার আমি গনাই করি না। আব্বাস, তুমি আমাকে ডেকে এনে অপমান করছো। এখনো সময় আছে, তবিরকে ক্ষমা চাইতে বলো। কি আমারে ক্ষমা চাইতে হইব? তোর মতন মাইয়া মানুষের দালালের কাছে আমার ক্ষমা চাইতে হইব? অ্যাটেনশন প্লিজ। সুপারিশের চিঠি যাদের কাছে আছে তারা ফাইলগুলো দিয়ে ওখানে গিয়ে বসো। হ্যাঁ দাও। না স্যার। হ্যাঁ, যাও ওখানে গিয়ে বসো। সালাম আছেন। বাদল, মনে হয় আমাদের চলে যাওয়া উচিত। আমাদের তো কোনো সুপারিশের চিঠি নেই। কেন যাব? সুপারিশের চিঠি নেই, যোগ্যতা তো আছে। প্লিজ বলবেন কি এই সুপারিশের চিঠি কারা দিয়েছে? কেন? যাদের কথা চাকরি হবে ওনাদের ঠিকানা জানেন? শুধু ঠিকানা বললেই হবে না, টাকা আছে। টাকা সুপারিশের চিঠি আনতে হলে কম করে 4-5 লাখ টাকা লাগবে। আছে? নেই। তাহলে কি আমাদের ইন্টারভিউ হবে না? না, দাঁড়িয়ে না থেকে চলে যেতে পারো। অবশ্যই যাব না। আমাদের ইন্টারভিউ দিতে না দিলে এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করব, সাংবাদিক ডাকবো। এই কি বললি তুই? সাংবাদিক ডাকবি? প্রতিবাদ করবি? যা প্রতিবাদ কর, সাংবাদিক ডাক, যা। দেখলি আমার কথা কি সত্যি হলো? আমাদের টাকাও নেই, আমাদের চাকরিও হবে না। চল বাদল। দাও। কি হয়েছে? স্যার, ইন্টারভিউ দিতে এসে রংবাজি করতে চায়। ওরা জানে না রংবাজ ঠিক করাই আমাদের কাজ। আমরা রংবাজি করতে আসিনি স্যার, ইন্টারভিউ দিতে আসছি। ওখানে যাদের সুপারিশের চিঠি আছে তাদেরকে বসতে বলে আমাদেরকে চলে যেতে বলছে। বেশি কথা বললে লকাপে ঢুকিয়ে দেবো। কেন? আমরা গুন্ডা, মাস্তান না সন্ত্রাসী? আমরা দেশকে ভালোবেসে দেশের জন্য পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে এসেছি। ইন্টারভিউতে না দিতে চলে যাবো? কিন্তু এই নিয়মের উদ্দেশ্য কি? কি বলতে চাও তুমি? বলতে চাই, সরকারি চোখে ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে আপনারা যে সিস্টেম চালু করেছেন, আমি তার প্রতিবাদ করছি। আজ আমি বুঝতে পারছি আপনাদেরই কারণে টাকার বিনিময়ে পুলিশের চাকরি নেয় বলে ওই পুলিশ অফিসার দেশের কথা না ভেবে প্রথমে টাকার কথা ভাবে। তাই অপরাধীদের গ্রেপ্তার না করে নিজেরা অপরাধের সাথে জড়িয়ে পড়ে এই সিস্টেম চলতে পারে না, পারে না, পারে না। এই সিস্টেম চললে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে, পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হবে। স্যার, আপনি কি বলছেন? যা বলছি তাই করো। তোমাদের ফাইলগুলো দাও, আমি তোমাদের সিলেক্ট করলাম। দাও। নাও, চা নাও। থ্যাংক ইউ স্যার। আপনি চা করে আনলেন? ভাবি নেই। ছিল, খুন হয়েছে। খুন হয়েছে? বলেন কি? হ্যাঁ বাদল, প্রতিটি মানুষের জীবনে কম বেশি একটা ট্র্যাজেডি থাকে। আমার জীবনের বড় ট্র্যাজেডি হলো আমার স্ত্রী খুন হলো। অথচ আমি একজন পুলিশ অফিসার হয়েও ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলাম না। আমার স্ত্রী কেন খুন হলো, কারা খুন করলো, সব জেনেও কেন আমি খুনিদের শাস্তি দিতে পারলাম না? এই কথাগুলো বলার জন্যই তোমাকে আমার বাড়িতে ডেকে এনেছি। শুনবে? শুনবে সেই কাহিনী? বড় কসাই, সাংবাদিকের সাহসটা খুব বেশি। তোমারে সন্ত্রাসী সাজায় দিল। বড় কসাই, শালার একটা ব্যবস্থা করো। সাংবাদিক মরণ তোরে ডাক দিছে রে, ডাক দিছে। সাংবাদিক, তুই আমার সন্ত্রাসী বইলা পত্রিকাতে রিপোর্ট করছ,
তোর রিপোর্টটা কেলে পরে কে লিখবো? ডাক তোর পত্রিকার সাংবাদিকদের, ডাক তোর লাশের ছবি তুলবো, ডাক ডাক। হ্যালো আজাদ, কেন তুই মরণের আগে চিক্কর দিলি? তুই যদি চিক্কর না দিতি আমি তোর পিছু নিতাম না। Hands up! আজাদ, You are under arrest. নাম বড় কসাই, পশু জবাই করতে করতে মানুষ খুন করা শিখেছি। তোর কত বড় সাহস, পত্রিকার সাংবাদিককে খুন করে আমার স্ত্রীকে খুন করতে গিয়েছিলি? বল বল, তোর গডফাদারের নাম কি? অফিসার, নাম শুনে কি করবা? কি করবা? আমার মতন গ্রেফতার করবা? আগে আমার 48 ঘন্টা আটকে রাখো, তারপর আমার গডফাদারের নাম শুনতে চাইবা। তোমার কাছে আমার আইন শিখতে হবে? মাঝে মধ্যে ভুলে গেলে তো নতুন করে শিখতে হয় স্যার, তাই বলছি। গ্রেফতার করার ক্ষমতা আপনার আছে, কিন্তু টর্চার করার অধিকার আপনার নেই। তুমি জানো এই বড় কসাই একজন পত্রিকা সাংবাদিককে খুন করেছে? আপনি নিজে দেখেছেন? দেখেননি? কারো কথা শুনে ওকে গ্রেফতার করেছেন, তাই কোনো ঝামেলা না করে ওকে ছেড়ে দিন। আমি জানি স্যার, আপনি সাক্ষী খুঁজে পাবেন না। সাক্ষী আমার স্ত্রী। এই তো আর একটা ভুল করতে যাচ্ছেন স্যার। ভাবিকে কেন ঝামেলার মধ্যে টানছেন? তাই আমার বুকে জমিয়ে রাখা কষ্টের কথাগুলো তোমাকে বলার জন্য এখানে ডেকে এনেছি। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আইনের পোশাকটা আমি যেদিন পরব সেদিন থেকে শুরু হবে আমার অভিযান। আইনের চেয়ারে বসে আইন নিয়ে যারা বেসাদি করছে ওদের আমি পর গাছার মতো পুলিশ ডিপার্টমেন্ট থেকে উচ্ছেদ করে দেব। আমার নিঃশ্বাসে গুন্ডা মাস্তানদের জীবনে শুরু হবে সাইক্লোনের ঝড়। আমার পায়ের শব্দে ওদের পায়ের নিচে শুরু হবে ভূমিকম্পের আওয়াজ। তসতস তসতস করে দেবো আমি উপর থেকে নিচ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি চাই বাদল, এটাই তো আমি চাই। স্যার, এখন আমি চাই রানী, বাদলকে দেখে অবাক হয়েছিস না? বাদল পুলিশ অফিসারের চাকরির জন্য সিলেক্ট হয়েছে। এত বড় খুশি সংবাদ মিষ্টি না খেয়েই চলে যাবেন? এটা কিন্তু ঠিক নয়। খাও খাও, তোমার ছেলের জন্য তো মিষ্টি খেতে পারবে না, আমার ছেলের চাকরির মিষ্টিটাই খাও। খাও খাও। এই পলাশ, তোর বাবাকে একবার বল না কত টাকা বেতনে চাকরি পেয়েছিস? 10,000 টাকা বেতন, দিয়ে দিয়ে মিলে মাসে 15,000 টাকার বেশি হবে। বাবা, তুমি অবাক হয়েছো না? অবাক হইনি, খুশি হয়েছি। পলাশ, এই যে পলাশ, তুই নাকি চাকরি পেয়েছিস? হ্যাঁ। মিষ্টি পাবে না, পলাশকে আমি পেটে ধরেছি, তোমার মরা মায়ের পেটে তার জন্ম হয়নি। মা, নাজমা,
বাদলকে একটা মিষ্টি দাও না। কেন দেবো না? আজ খুশির দিন না। বাদল, হা কর বাবা, হা কর। মা, তুমি তুমি আমাকে মিষ্টি খাওয়াবে? কেন খাবো না? হা কর বাবা, হা কর। এই মিষ্টিটা রাস্তার কোনে কুকুরকে খাওয়ালে আমার পলাশে মঙ্গল হবে। ভাইয়া, মিষ্টিও খেয়ে যেতে পারবো না। কেন পারবেন না? বাদলের খুশি মিষ্টি, ও পুলিশ অফিসারে সিলেক্ট হয়েছে। বাদল, সারপ্রাইজ দিলাম। নাও, চাচাকে মিষ্টিটা খাইয়ে দাও। তুই সিলেক্ট হয়েছিস? বাবা, উম, উম, উম। পীড়িতের পাগলা হাওয়ায় উথল পাথল করে আমার মন। পীড়িতের পাগলা হাওয়ায় উথল পাথল করে আমার মন। দু চোখে সুখের স্বপন হলে আজ তুমি আপন। দু চোখে সুখের স্বপন হলে আজ তুমি আপন। দুজনার মনে মনে হবে যে মিলন। বলে আমার পাগল মন, আমার পাগল মন, বলে আমার পাগল মন, আমার পাগল মন। ও আমার বিনোদিনী রসেরই সঙ্গিনী, ও আমার বিনোদিনী রসেরই সঙ্গিনী। রসের হাড়ি ভেঙে তুমি তাও না এখন। বলে আমার পাগল মন, আমার পাগল মন, বলে আমার পাগল মন, আমার পাগল মন। ও আমার প্রাণ সজনী রঙ্গিলা এই রজনী, ও আমার প্রাণ সজনী রঙ্গিলা এই রজনী। ভাবের মজায় ডুবে রব আমরা দুজন। বলে আমার পাগল মন, আমার পাগল মন, বলে আমার পাগল মন, আমার পাগল মন। পীড়িতের পাগলা হওয়ায় উথল পাথল করে আমার মন। ও পীড়িতের পাগলা হওয়ায় উথল পাথল করে আমার মন। দু চোখে সুখের স্বপন হলে আজ তুমি আপন। দু চোখে সুখের স্বপন হলে আজ তুমি আপন। দুজনের মনে মনে হবে যে মিলন। বলে আমার পাগল মন, আমার পাগল মন, বলে আমার পাগল মন, আমার পাগল মন, বলে আমার পাগল মন, বলে আমার পাগল বলে মন। আমার পাগল মন, আমার পাগল মন। এই সিরাজ, তুই নাকি অনেক বড় রাংবাজ হইছস।
আব্বাস ভাইয়ের কাছে নাকি চাঁদা দাবি করছ? ওই তোর কোন বোনটা আমার চেয়ে বড় পুলিশ অফিসারের কাছে বিয়া দিচ্ছ? দেই খুঁড়বে একটা টান দেই। স্যার আমারে মাফ করে দেন, আমি জানতাম না আব্বাস খান আপনার লোক, আর ভুল হইব না। এখানে বৈশা হাত তুই যে মুখটা চাঁদা চাইছস ওই মুখ আমি প্রসাব করুম, তুই খাবি, যাতে আর কোনোদিন চার কথা মুখটা নাই চোখে দেখবে, তাহলে বুঝবি আমি কেমন জানোয়ার। লোফার ইডিয়েট, নিজেকে কি মনে করিস হ্যাঁ? ভাইয়া দেখো নোংরা কথা বলেছে। ওই, শুধু বলেছি না তাই করব। তোর ভাই কি করবে? ওই তোর ভাই কি করবে? ভাইয়া ওই বদমাসটার সাথে ঝগড়া করে লাভ ভাইয়া আয় আয় বলছি। তবে দুই ভাই বোনের চেহারাটা আমার মনে থাকবে। চুপ কর। কেন চুপ করবো? প্রচুর ভাইয়ার জন্য আমি জীবনে বেঁচে গেলাম, আর তুমি উল্টো ভাইয়াকে গুন্ডা বলে গালাগালি করছো। আচ্ছা মা, তোমার এই অদ্ভুত চরিত্রটা কি দিয়ে তৈরি? কথা শুনলে গা জ্বলে যায়, যেমন বাপ তেমন মেয়ে। কবিতা, তোর মা ঠিকই বলেছে, যেমনি বাপ তেমনি মেয়ে। কিন্তু বলতে পারিস বাদলটা এই কষ্টের জীবন থেকে কবে মুক্তি পাবে? এই তোর কতদিন বাবা? ভাইয়া বলেছে পুলিশ রিপোর্টের পর ফিজিক্যাল টেস্ট, তারপরে চাকরি। ইলিয়াস, জি স্যার। এই ছবিটা দেখো। কার ছবি স্যার? নামটা এখনই জানলাম, বাদল। এই হারামজাদার বোন আমার মুখে থাপ্পড় মেরেছিল, আর ওর আঘাতের চিহ্নটা আমার মুখে এখনো লেগে আছে। স্যার এ তো দেখছি পুলিশ অফিসারে সিলেক্ট হয়েছে। এখন আপনি পুলিশ রিপোর্ট দিলেই ফিজিক্যাল টেস্ট, তারপর চাকরি। রিপোর্ট? পুলিশের চাকরি? আমার বাদলের জীবনে শুধু স্বপ্নই নয়, ওর অন্ধকার জীবনে এক নতুন সূর্য। তাই আমি জানি সবকিছু নির্ভর করবে আপনার উপর। ওর প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র এই ফাইলের মধ্যেই আছে। ওই বুইরা, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবার জীবনের স্বপ্ন সত্যি হয় না। তোর ছেলের স্বপ্ন আমি সত্যি হতেই দিব না। আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি। তোর ছেলে আমাকে আঘাত করেছিল, এই দেখ, এই চিহ্নটা এখন আমার মুখে। তাই তোর ছেলের যেন পুলিশের চাকরি না হয়, আমি সেই ব্যবস্থা করছি। ইলিয়াস, ফাইলটা পুড়ে দাও। না, এত বড় সর্বনাশ আপনি করবেন না। স্যার, আপনি বাড়িতে গিয়ে বসেন, আমি সব সমাধান করে আসছি। চুপ, বেশি কথা বলবি না, তাহলে একটা কেস সাজিয়ে তোকে সহ তোর ছেলেকে হান্দায় দেবো, হান্দায়। স্যার, স্যার আপনি আমার জন্য কাজ করুন, ও কিছু বলবে না। একদম চুপ থাকবে। কথা না। স্বপ্ন, এই ধর, তোর ছেলের স্বপ্ন তো নিজের হাতে পোড়া। হ্যাঁ, পোড়া। প্রবলেম সলভ। বাবা, 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 বাদল, বাদল, বাবা, পুলিশের কাছে দিতে? হ্যাঁ, পুলিশ। বাদল, তোর পুলিশের চাকরি আর হবে না রে। ওসি দবির তোর সমস্ত সার্টিফিকেট আমার সামনে পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। কি বলছো বাবা? কবিতাকে বাঁচানোর জন্য তুই যাকে আঘাত করেছিলি ওই হলো ওসি দবির।
ওর উপরে তোর পুলিশ রিপোর্টের দায়িত্ব পড়েছিল, তাই তোর যাতে পুলিশের চাকরিটা না হয় সেজন্য আমার চোখের সামনে তোর সার্টিফিকেট পুড়িয়ে দিল। আরো বলে গেছে তুই যদি এরপরে বাড়াবাড়ি করিস তাহলে তোকে মেরেই ফেলবে। বাদল, বাদল যাস রে, যাস রে বাবা, যাস রে বাদল, বাদল যাস রে বাবা, যাস রে, দাঁড়া বাদল, দাঁড়া। বাদল, 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 বাদল যাস রে বাবা। বাদল বাবা না, চাচা বাদল যাস রে, ওরা তো যাবে, তুই ওদের সঙ্গে পারবি না বাদল। চাচা বাদল, চাচা, কি হয়েছে চাচা? এভাবে দৌড়াচ্ছেন কেন? বাদলের সব সার্টিফিকেট থানায় ওসি পুড়িয়ে ফেলেছে, তাই বাদল ওসির পেছনে ছুটছে। ওকে তুই বাঁচাও মা। তাড়াতাড়ি যাবেন। এই সুরের বাচ্চারা, তোর আমার সার্টিফিকেট পুড়ে দিয়েছিস, আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। তোদের জন্য আমার পুলিশে চাকরি হবে না, আর তোদের আমি চাকরি চলে যা। আপনি মানুষকে কষাই। আমি বলছি বাদলকে আর মারবেন না। ওই একদম চুপ। কেন চুপ করবো? কেন চুপ করবো? আপনি নিজেকে কি মনে করেন? শুনুন, আপনার চেয়ে আমার ভাই অনেক অনেক বড় অফিসার। ওই তাইলে তোর ভাইয়ের কাছে যা। তাই যাবো। চলুন চাচা, আমিও দেখবো উনি কত বড় অফিসার। চলুন। ইলিয়াস, ওর হাত পা বাইঙ্গা রেল লাইনে ফালাই দেওয়া হোক। ওকে স্যার। ভাইয়া, আমাদের সাথে এক্ষুনি থানায় চলো। কেন? বাদলের সমস্ত সার্টিফিকেট ওই থানার ওসি জবি উড়িয়ে ফেলেছে। বাদল প্রতিবাদ করতে গেলে ওই জবি বাদলকে আটক করে কুকুরের মতো মারছে। তুমি থানায় না গেলে ওকে মেরে ফেলবে। ভাইয়া চলো। আমার বাদলকে তুমি বাঁচাও বাবা, আমার সাথে চলো। পারে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পারে না। হ্যাঁ, কেন পড়ে গেছে? ভাই, ও ভাই, ভাই ওঠেন ভাই, ও ভাই, ভাই ওঠেন, ও ভাই। কি করি? ও ভাই, ভাই তাড়াতাড়ি ওঠেন, সিগন্যাল করছে ভাই, ট্রেন আসবে, আপনি মরে যাবেন। কি করি? কি করি? তাহলে ডাক দেই। একটা চাকা লাগাতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি করো, থানায় যেতে হবে। স্যার, স্যার, রেল লাইনের উপর একটা লোক পড়ে আছে, আপনি তাড়াতাড়ি চলেন, নইলে কাটা পড়বো। চলেন। এই চলো তো দেখি। স্যার, ট্রেন আসতেছে। আসেন স্যার, আসেন। এই যে স্যার, দেখেন। ধরো ওকে।
ঘন্টার মধ্যে ও নেগেটিভ গ্রুপে রক্ত জোগাড় করুন। মনে রাখবেন, রক্ত জোগাড় না হলে অপারেশন বন্ধ হয়ে যাবে। যান, রক্ত জোগাড় করুন, কুইক। এত ভনিতা না করে যা বলার সরাসরি বলো। নাজমা, ধর্মে বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বাদল হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, ওর জন্য রক্তের প্রয়োজন। আমি জানি বাদলের রক্তের গ্রুপ তোমার রক্তের গ্রুপ একই। আমি তোমার স্বামী হয়ে তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি, আমার বাদলের জন্য তোমার রক্ত ভিক্ষে দাও, ভিক্ষে দাও। তুমি পা ছাড়া বলছি। আমার রক্ত প্রয়োজনে কোনো কুকুরের জীবন বাঁচানোর জন্য দেব, কিন্তু আমার শত্রুকে দেব না। আমার সামনে শত্রুকে চোখের সামনে ফিরে শেষ করো না। ওই লাশটা জড়িয়ে ধরে যখন কাঁদতে হবে না, তখন চোখের পানি খুঁজেও পাবে না। আমার বাদলকে বাঁচাতে পারলাম না রে। বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা। বাবা, তুমি হাসপাতালে যাও। আমি বলছি ভাইয়ের কিছু হবে না বাবা। বাবা, তুমি হাসপাতালে যাও। বাবা, তুমি হাসপাতালে যাও, আমি দেখছি। সরি। আমিও সরি। আমাকে বলবেন কি পলাশপুর রুমটা কোন দিকে? কিন্তু আপনি আমি পলাশপুর ছোট বোন কবিতা। উঠে গিয়ে ডানের রুমটা। থ্যাংক ইউ। তুমি যেমন বন্ধু হয়ে বন্ধুর চাওয়াটা সত্যি করবে, তেমনি আজ বড় আসামি তোমার কাছে স্বার্থপরের মতো আমার তোমার জন্য একটা কিছু চাইবো বাবা। সারা জীবন মদ খেয়ে মাতলামি করেছি, মেয়েটার মুখের দিকে কখনো ভালো করে তাকাইনি। এখন বুঝতে পারি মেয়েটার বিয়ের বয়স হয়েছে, বুঝতে পারি প্রেমে তোমাকে ভালোবাসে। কি হলো বাবা? কিছু হয়নি, আপনি বলুন চাচা। ওকে ওকে তুমি বিয়ে করো। আমি কথা দিচ্ছি চাচা, আপনার চাওয়াটা আমি সত্যি করব। প্রেমিকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে। ঢোলক বাজে, ঢোলক বাজে, ঢোলক বাজে রে, বুকের ভেতরে প্রেমের সুরে। নরম নরম দিলটা আমার দাও না ছুঁয়ে রে, প্রেমের হিটারে দাও গরম করে। ঢুলুক বাজে, ঢুলুক বাজে, ঢুলুক বাজে রে, বুকের ভিতরে প্রেমের সুরে। ওই নরম নরম দিলটা তোমার দেব ছুঁয়ে রে, প্রেমের হিটারে দেব গরম করে। ইসরে শিকশিক করে মুখটা বন্ধ রে, সারা
বাদল, উঠিস না, শুয়ে থাক বাবা, শুয়ে থাক। বাবা, বাবা, তুমি কি করছো? তুমি বাবা হয়ে আমার পায়ে তেল মালিশ করছো? তুমি কেন আমাকে তোমার কাছে অপরাধ করছো বাবা? বাদল, এই কাজটা যদি তোর মা করতো, তুই এই কথাটা বলতে পারতিস? আমি যে তোর মা, আমি যে তোর বাবা। বাদল, তোর পা দুটো ভালো করার জন্য আমি এক পাগলা বাবার কাছে গিয়েছিলাম। পাগলা বাবা আমাকে বলেছে এই তেলটা মালিশ করে দিলে তুই আবার হাঁটতে পারবি। জীবনের কাছে তুই হেরে যাবি, এটা আমি চাই না রে বাবা, এটা আমি চাই না। জানিস রানী, তোর ভাবের মৃত্যুটা আমাকে যত বেশি কষ্ট দিয়েছিল, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি বাদলের জন্য। তুই তো ওকে দেখতে যাস, কিন্তু আমি বাদলের সামনে যাওয়ার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। তুমি সাহস হারিয়ে ফেলতে পারো, হেরে যাবার কথা বলতে পারো, কিন্তু আমি সাহস হারাইনি ভাইয়া, আমি হেরেও যাব না। আমি আমার ভালোবাসা দিয়ে, আমার ভালোবাসার শক্তি দিয়ে বাদলকে সুস্থ করে তুলবই। যারা বাদলকে পঙ্গু করে দিতে চেয়েছে, ওদের সামনে আমি প্রমাণ করে দেব আমার ভালোবাসার শক্তি অনেক বড়। আমার বাদল আবার উঠে দাঁড়াবে। বাদল, আমি হাঁটতে চাই না, প্লিজ ওঠো, দাঁড়াও বলছি, উঠে দাঁড়াও বাদল, উঠে দাঁড়াও প্লিজ, চেষ্টা করো, উঠে দাঁড়াও, দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো প্লিজ বাদল, চেষ্টা করো, আস্তে আস্তে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও বলছি, এসো, এসো আমার কাছে এসো, আমি বলছি। আপনি কি করছেন? প্রেশার পড়লে তো পায়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যান আপনি, আপনার কাজে যান, আমার কাজ আমাকে করতে দিন, যান আপনি। কামন বাদল, এসো আমার কাছে এসো, কামন, এসো বাদল, এসো প্লিজ বাদল, ট্রাই টু টাচ মি প্লিজ, আমাকে দেওয়ার চেষ্টা করো বাদল, ভাইয়া, বাদল, ভাইয়া, বাদল, ভাইয়া, সরি বাদল, তুমি খুব কষ্ট পেয়েছো, সরি ভাইয়া। কেমন আছিস বল? যে পরিবারের মানুষ তোকে পঙ্গু করে দিয়েছে, যে পরিবারে কি আমি সুখে থাকতে পারি ভাইয়া? পারি না। আকাশ আমাকে ভালোবেসে কাছে আসতে চাইনি, তখন তোর চেহারাটা আমি চোখের সামনে ভেসে ওঠে। এতে কি আছিস বোন? আকাশ তোর স্বামী, আমার জন্য তোর ভালোবাসা থেকে আকাশকে বঞ্চিত করিস না। তাহলে দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কি হলো, কোথায় গিয়েছিলে? আমার সেই ভাইয়াকে দেখতে, যাকে আপনি পঙ্গু করে দিয়েছেন। আমার সেই ভাইয়াকে দেখতে, যার সারা জীবনের স্বপ্নকে আপনি মিথ্যে করে দিয়েছেন। আমার সেই ভাইয়াকে দেখতে, যার চারপাশে আপনি অন্ধকারের দেয়াল তৈরি করে দিয়েছেন। এখন আপনার চাওয়া শেষ হয়নি, তাই নিজের পরিচয়টা আমাদের কাছে গোপন রেখে আমাকে আপনার ছোট ভাইয়ের বউ করে এনেছেন। ও, এই জন্যই আমাকে আজ পর্যন্ত একটা সালামও করনি। ভবিষ্যতেও করব না, কারণ আপনি আপনার ছোট ভাইয়ের কাছে ফেরেশতা হতে পারেন, আমার কাছে আপনি হলেন একজন মুখোশধারী। এই মেয়ে, তুমি আমার প্রতিশোধ নেওয়ার নাচের পুতুল, আর তোমাকে নাচানোর সুতোর কাঠিটা আমার হাতে। আমি যেমন করে টান মারবো, তুমি তেমন করে নাচবে। এই বাড়িতে এই সুতো কাটার জন্য তুমি একটা মানুষও খুঁজে পাবে না। ভুল বললেন, ভুল।
আমাকে নাচানোর জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, আমাকে নাচানোর এই সুতোটা আপনার ভাইকে দিয়ে কেটে দেব। আকাশ আমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, তাই আপনার ইচ্ছা চাওয়া কোনোটাই সত্যি হবে না। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। কবিতা, কবিতা, ভাইয়া, ভাইয়া দেখো তো, কবিতার জন্য ডায়মন্ড সেটটা কিনলাম, কেমন হয়েছে বলো তো? থ্যাংক ইউ। আমার কবিতাকে খুব সুন্দর লাগছে। কবিতা ভাইয়া খুব সুন্দর না? কবিতার খুব পছন্দ হবে, তাই না? আকাশ, আমি তোকে কতটুকু ভালোবাসি রে। তোমার ভালোবাসা মাপার যন্ত্রটা আমি তো কোথাও খুঁজে পাবো না, কিন্তু হঠাৎ করে এই কথা কেন বলছো ভাইয়া? আজ তোর কবিতা আমাকে বলছিল সবকিছু নাকি আমার, তোর বলে কিছুই নেই, তাই কবিতা এবারে বউ হয়ে এসে ভুল করেছে। আকাশ, আমি আর তুই কি আলাদা ভাই? আমি বড় কষ্ট পেয়েছি ভাই। তুই কালে একজন উকিল ডেকে আনবি, আমি সবকিছু কবিতার নামে লিখে দেব। ভাইয়া, আমি জানি তুই কবিতাকে অনেক ভালোবাসিস, তাই তোকে শুধু কবিতার জন্য রেখে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি বলছো ভাইয়া? তুমি কি করে ভাবতে পারলে তুমি ছাড়া আমি এই বাড়িতে থাকবো? কবিতার কাছে বাড়ি গাড়ি সব বড় হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে তুমি বড় ভাইয়া, তুমি বড়। তুমি কষ্ট পেও না ভাইয়া, আমি বলছি কবিতা তোমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা তাকে চাইতেই হবে। কবিতা, ভাইয়াকে তুমি কি বলেছো? কেন, তোমার ভাইয়া কিছু বলেনি? আমি জানতে চাই ভাইয়াকে তুমি কি বলেছো? যা সত্যি তাই বলেছি। তুমি হয়তো জানো না কবিতা, আমার ভাইয়াকে কেউ অপমান করলে আমি সেই অপমান সহ্য করি না। আমার ভাই আমার কাছে অনেক বড়, তুমি জানো না আমার ভাইয়ার এক ফোঁটা চোখের পানির দাম দেবার জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি, আর তুমি সেই ভাইয়াকে অপমান করেছো, চোখে পানি জড়িয়েছো। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমার সাথে চলো, ভাইয়ার কাছে ক্ষমা চাইবে। না। চলো। প্রশ্নই ওঠে না। ক্ষমা? আমি ক্ষমা চাইতে পারবো না। কবিতা, তুমি জেদ ধরো না, আমার কথা শোনো। যদি না শুনি? কবিতা, তোমার জন্য আমার ভাইয়া কষ্ট পেয়েছে, তাই এই প্রথম আমার ভাইয়া আমাকে ত্যাগ করে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। তাই আমি বলছি কবিতা, তুমি আমার অবাধ্য হয়ে তোমার উপর হাত তুলতে আমাকে বাধ্য করো না। তাহলে দেরি করছো কেন? মারো আমাকে, মারো, কারণ তোমাদের দু ভাই রক্ত এক। কবিতা, এই, কি বললে তুমি? কি বললে তুমি? আমাদের রক্ত সম্পর্কে তুমি কি জানো? আর একটা কথা ভুলে যেও না, আমার শরীর রক্ত দিয়ে তোমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিলাম। তাই এখনো বলছি, প্লিজ ভাইয়ের কাছে চলো, ভাইয়ের কাছে চলো। না, আমি যাব না। লক্ষ্মী সোনা, প্লিজ চলো বলছি। না, একবার ভাইয়ের কাছে চলো। না, আমি যাব না। যাবে না? যাবে না? আমি তোমাকে মারতে মারতে নিয়ে যাবো। আমার ভাইয়ার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ক্ষমা চাইবে কিনা বলো। আমি মরে গেলে তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবো না।
করো কবিতা। তোমাকে আঘাত করার পর মনে হয়েছে আমার এই হাতটা আমি কেটে ফেলি। এই হাতে অজস্র যন্ত্রণা। তুমি যদি কাছে এসে হাতটা না ধরো, এই যন্ত্রণার হাতটা আমি সত্যি সত্যি কেটে ফেলবো, সত্যি সত্যি কেটে ফেলবো। কাছে এসো কবিতা, আমার কাছে এসো। প্লিজ কবিতা। তুমি অভিমান করেছো আমার উপর, আমি কার উপর অভিমান করবো? আমি যে ভাইয়াকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি কবিতা। I love you. I love you, কবিতা। এই দেখো, তোমার জন্য একটা ডায়মন্ডের হার কিনেছি, খুব সুন্দর না? তুমি কিছু বলবে না কবিতা? আমি গহনা চাই না, আদর চাই, শুধু তোমার ভালোবাসা চাই। তুমি জানো না আকাশ, আমার বুকের ভেতরে একটা দারুণ কষ্ট আমাকে করে করে খাচ্ছে। আমি আজ দুজনে ধীরে ধীরে এই গোপনে, তুমি আমি আজ দুজনে ধীরে ধীরে এই গোপনে, আবেগে জড়িয়ে রব মধুর মিলনে। এসো 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 কাছে রে, আরো 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 কাছে রে। এসো 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 কাছে রে, আরো 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 কাছে রে। এই মন বলে, এই প্রাণ বলে, শুধু চাই যে তোমারে। তুমি থাকবে, শুধু থাকবে এই বুকের ভিতরে। এসো 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 কাছে রে, আরো 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 কাছে রে। এসো 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 কাছে রে, আরো 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 কাছে রে। তোমরা কারা? বর্তমানে হাইজ্যাকার। তোমার ওই ডায়মন্ডের হাতটা দিয়ে দাও। মানে মানে গলার হাতটা দিয়ে দাও। হাইজেক করার পারমিশন দিচ্ছি বইলা আপন বরের পরিচয়টা জেনে নিবে না? স্যার, মাঝে মাঝে ফাউল হয়ে যায়। মনে করেন এই ঘটনাটাও ফাউল করার মতো একটা ঘটনা স্যার। সরি স্যার। ভবিষ্যতে হিসাব করে কাজ করবা, যাও। বড় কসাই, ও হলো গাবতলী গরুহাটের কমিশন।
ঠিক আছে, যা। আসি বড় গোসাই। বড় ভাই কইছে মোহাম্মদপুরে কমিশনারে খুন করতে হইব, টার্গেট যেন মিস না হয়। আমার জন্য দোয়া করেন। আর তোরা কয়জন এই হিরোইন গুলা জেনাবা বস্তি, কমলাপুর বস্তি এবং রামপুরা বস্তি এজেন্টদের কাছে পৌঁছায় দিবি। এই শুনো, ধর ওরে, পালাইতে যেতে না ভাই। শালা ওর আজরাইলের কাছে গেছে। দেবেন ভাই, দেবেন ভাই, কি ব্যাপার? তুমি এমন করছো কেন? আমার সাথে এক্ষুনি আমাদের গোডাউনে চলুন। কেন, কি হয়েছে? আমি মাল ডেলিভারি দেওয়ার জন্য গোডাউনে গিয়ে দেখি বেশ কিছু মাস্তান মানুষ খুন করার জন্য চ্যাটারদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, বস্তিতে বস্তিতে হেরোইন ডেলিভারি দিচ্ছে। কি দেখে গেলাম আর কি দেখছি? দেবেন ভাই, বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। তুই বড় বোকারে, তাই আমাদের গ্রেপ্তারের জন্য নবীরকে ডেকে আনিসনি, তোর মরণকে ডেকে এনেছিস। দেবেন ভাই, এ কি বলছে? তাহলে আপনি, তুই যা বুঝেছিস আমি তাই। আমি তোকে অবহেলা করে, অবজ্ঞা করে শুধু পলাশের মা হতে চেয়েছিলাম বলে খোদা আমার বুক থেকে চিরদিনের জন্য পলাশকে কেড়ে নিয়ে গেল। আমি তো তোমাকে চিরদিন মা বলে চলেছি, আজও আমি তাই মনে করি না, আমি তাই মনে করি। আরে না, তোর মা আমার যোগ্যতা আমার নেই। আমি মা জাতির কলঙ্ক, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পলাশ। কাঁদো নাজমা, কাঁদো। তুমি যত জোরে কাঁদবে তোমার পাপেরও তত প্রায়শ্চিত্ত হবে। চোখের পানিতে তোমার সমস্ত পাপ তুমি ধুয়ে পারো নাজমা, ধুয়ে পারো। স্যার কিছু বললে তুই কিছু মনে করিস না, তুই স্যারকে একটু ধরলি, স্যার আমাকে ছেড়ে দিবে। যা, স্যারকে একটু ভালো করে ধর। আচ্ছা স্যার, স্যার আমার স্বামীকে ছেড়ে দেন, ও আর কোনোদিন পকেট পারবো না। এদিকে আয়। তাহলে এক কাজ কর, আমার সাথে চল, সারা রাত আমাকে খুশি করবি, সকালে তো স্বামীকে ছেড়ে দেবো। কি রাজি? রাজি তো? আচ্ছা, সকালে সত্যি সত্যি ছেড়ে দিবেন তো? বললাম তো দেবো, চল। ঘটনাটা নতুন স্যারকে জানাতে হয়। হ্যালো,
দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ তোমার মতো কিছু অসৎ পুলিশ অপরাধী চক্রের সাথে নিজেদের জড়িয়ে ফেলার কারণে পুলিশও মাস্তান, পুলিশও ক্রিমিনাল পত্রিকার পাতাতে হেডলাইন হয়। তাই পুলিশের অপরাধকে চিহ্নিত করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট একটি আলাদা টিম গঠন করেছে। এর চেয়ে পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জা আর কি হতে পারে? স্যার, নো মোর টক। ইন্সপেক্টর রানা, স্যার, এইভাবে তুমি তোমার অভিযান চালিয়ে যাও। একটা কথা মনে রেখো, কোন টেলিফোন তোমার অভিযানকে বন্ধ করতে পারবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি শুধু জানতে চাই, মেডিকেল ট্রিটমেন্টের বাইরে কি বাদলের পা ঠিক হবার কোনো ওয়ে নেই? দেখুন, এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলো খোদা। ডাক্তার যা পারে না, অনেক সময় খোদার রহমতে তা সম্ভব হয়ে যায়। অবশ্য এর পেছনে প্রয়োজন হয় আপনজনের প্রেরণা, সাহস, শক্তি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমার প্রেরণা, সাহস আর মনের বিশ্বাসের শক্তি দিয়ে বাদলকে যেন সুস্থ করতে পারি। বাদল, তুমি একবার শুধু চিন্তা করো, তুমি বলে শুট করে অনেকবার বল গোল পোস্টে ঢুকিয়েছো। মনে করো আজ একটা ফাইনাল খেলা, তোমার একটি গলে এই দলটা জিতবে। ঠিক করো বাদল, ঠিক করো। মনে করো সমস্ত দর্শক তোমার দিকে তাকিয়ে আছে। ঠিক করো বাদল, ঠিক করো। ঠিক করো বাদল, ঠিক করো। ঠিক করো বাদল, ঠিক করো বাদল। বাদল, 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 বাদল জানা পেয়েছে। বাদল, এই, তোমরা যাও, ভিক্ষার শান্তিটা ওর সামনে গিয়ে দিয়ে আসো। যাও। এটা কামের জিনিস দিলা। আজ থেকে তোর পীড়িতের নাদরকে নিয়ে ভিক্ষা শুরু করে দে। জানি বিসমিল্লাহ করি। হ্যাঁ, বিসমিল্লাহ করলাম। বাদল, এরা তোমার শত্রু নয়, তোমার বন্ধু। বাদল, আমরা যা করেছি রানীর কথা মতো করেছি। দেখলে তোমার অন্তর চইলা যায়, দেহ ছাইড়া প্রাণ আমার
যায় রে চইলা যায়, আমি তোমার নয়নের কাজল বন্ধুরে, আমি তোমার বুকেরই আঁচল। সঙ্গে তোমার নানা রঙ উঠলো কত ফুল, ইচ্ছা করে ভ্রমর হইয়া বিধাইয়া বিহুল। যৌবনেরই মধু ভরা বুকের দুকুল, সেই না মধু খাইতে ভ্রমর কইরো না তো ভুল। এই না মধু খাইয়া আমি হইব রে পাগল, বন্ধু আমার নয়নের কাজল, হায় রে আমি তোমার বুকেরই আঁচল। কাঁচা ডালিম পাক ধরেছি রসে চলমান, একবার তুমি খাইয়া দেখো কেমন মজার ফল। কাঁচা ডালিম পাক ধরেছি রসে চলমান, একবার তুমি খাইয়া দেখো কেমন মজার ফল। কথা শুইনা আইলো পানি খাইতে ডালিম ফল, ওই না ডালিম না খাইলে জীবনটাই বিফল। রসের নেশায় হইয়া যাইবা তুমি যে পাগল, আমি তোমার নয়নের কাজল বন্ধুরে, বন্ধু আমার বুকের আঁচল। ভাই ভাই রে, তুই মরে গেলি, তুই আমার সাথে চলে গেলি ভাই রে। ভাই রে, তুই মরণের সময় খুব কষ্ট হয়েছে। আমি আমি তো লাস্ট কসম খাইতেছি, ওই বাদল শুয়ে বাচ্চারে বাঁচতে দেব না। আমি এর বডি কারা বানাবো, বডি কারা বানাবো। এক মুঠো ভাত খাও, খাও। তুমি খেয়েছো? মুখে তো চায় না। তাহলে তুমি কি করে ভাবলে নাজমা আমার মুখে যাবে?
তুই কি বাদল মাস্তানের বাবা? একদিন ছিল এই কথাটা কেউ বললে অস্বীকার করতাম, কিন্তু আজ আমি অহংকার করে বলতে পারি আমি বাদলের বাবা, আমি বাদল মাস্তানের বাবা। কারণ আমার বাদল মাস্তান হয়েছে তোদের মতো মাস্তানদের শেষ করে দেবার জন্যে। আর কিছু বলবে? এই বুড়ি! তোর পোলা আমার আদরের ছোট ভাইরে খুন করছে, ওরে কইবি 24 ঘন্টার মধ্যে ওরে আমি খুন কইরা ফেলাবো। খুন! 24 বছরে তোরা বাদলকে খুন করতে পারবি না। বাদল এখন জ্বলন্ত আগুন, ওর আগুনে তোরা এখন পুড়ে ছাই হয়ে যাবি। তোর মতো গুন্ডার এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত তুললি? এই, তুই বিজয়পুরের বউ, আমি বাদলের মা, তোকে এখন বলছি বাঁচতে চাইলে পালিয়ে যা, নইলে বাদল যদি শোনে তুই ওর বাপ মার গায়ে হাত তুলেছিস তাহলে তোর হাত কেটে কুকুর দিয়ে খাওয়াবো। নজমা, এই বুড়া, ইচ্ছা করলে এই মুহূর্তে তোকে দুটারে কাইটা পুরান ঢাকার কাবাব বানায় ফেলতে পারি, কিন্তু করুম না। তোকে কয়ে গেলাম ওই পাতলে আমি কাইটা টুকটা টুকটা করে ফেলামো, নইলে আমার নাম বড় কষাই না। বাদলের সাথে আমার দেখা করে দাও আল্লাহ, বাদলের সাথে আমার দেখা করিয়ে বড় কষাই বাদল, ওই বড় কষাই তোর বাবা মাকে আঘাত করে অনেক রক্ত জড়িয়েছে, তুই তাড়াতাড়ি যা। তোর মরণ তোকে ডাক দিয়েছে, এবার তোর বুকে রক্ত দিয়ে এই রক্তের হিসাব তোকে শোধ করতে হবে। আমার কপাল থেকে কতটুকু রক্ত ঝরেছে সে রক্তের হিসাব তুই করিস না বাদল, আমার রক্তের চেয়ে অনেক বেশি আমি তোর চোখের পানি ঝরিয়েছি। আর তুই যদি মনে করিস আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, আমি তোর মা হয়েছি, তাহলে বড় কষাই যে হাত দিয়ে তোর বাবাকে থাপ্পড় মেরেছে ওই হাতটা কেটে এনে আমাকে দেখা বাবা। তোমার দোয়া যদি আমার সাথে থাকে মা, তাহলে তোমার যে পায়ের নিচে আমার বেহেশত, আমি কসম খেয়ে বলছি না, আমি কসম খেয়ে বলছি, আমি ওই বড় কষার হাতটা কেটে এনে তোমার সে পায়ের নিচে ফেলবো মা, তোমার সে পায়ের নিচে। Hands up!
বাদল, তুমি? হ্যাঁ স্যার, আমি বড় গোসাইকে খুন করতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। আজকের ব্যর্থতা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার সেদিনে চাওয়াটা মিথ্যা হতে দেবো না। আমি পুলিশে চাকরি পাইনি, এটা সত্য। ওরা আমাকে আইনের পোশাক পরতে দেয়নি, এটাও সত্য। কিন্তু আমার দম, আমার শক্তি ওরা কেড়ে নিতে পারেনি, এটাও সত্য। আমাদের শেষ করে দেবো, কাউকে ছাড়বো না। আমার কথা শুনো বাদল, তুমি বুঝতে পারছো না কোন অন্ধকারে তুমি তলিয়ে যাচ্ছ। কিসের অন্ধকার? আপনি কি আলাদা আছেন স্যার? আমি তো মনে করি আমার জীবনের চেয়ে আপনার জীবনটা আরো বেশি অন্ধকার। আমি তো মনে করি যে আইনের পোশাক পরে আপনি প্রতিশোধ দিতে পারছেন না, ওই আইনের পোশাকটা খুলে ফেলুন, স্যার। আমার মতো প্রতিশোধ নেবার জন্য রাস্তায় নেমে আসুন। তাহলে অন্তত ভাবের আপনার শান্তি পাবে। বাদল, তুমি শুধু একটিবার আমার কথা ভেবে দেখো। না স্যার, না। কারো কিছুটা শোনার মতো সময় আমার হাতে নেই। আমার জীবনের স্বপ্নটা যারা মিথ্যে করে দিয়েছে, আমার ভাইকে যারা খুন করেছে, ওদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার ক্রান্তি নেই, আমার ঘুম নেই। মিস্টার আজাদ। ইয়েস স্যার। আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আমার কাছে অনেক অভিযোগ এসেছে। বাদল নামের ছেলেটিকে আপনি নিজেই সন্ত্রাসী কার্যকলাপে সহযোগিতা করছেন। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে স্যার। আমি বলবো বাদলের এই সন্ত্রাসী জীবনের জন্য ওসি দেবীরই দায়ী। তাড়াতাড়ি চলে এসো। কবিতা, সত্যি বলছি আকাশ, প্রমাণ আমার হাতে আছে। আমার ভাইয়ের হাতের ঘড়িটা খুনি লুকিয়ে রেখেছিল, ওই ঘড়িটাই প্রমাণ করে দেবে খুনি কে। কবিতা, কবিতা। হ্যালো, হ্যালো কবিতা। কবিতা, কবিতা। কবিতা, কথা বলো কবিতা, কথা বলো। আকাশ, আমার কবিতা কি হয়েছে? আমার বোনে কি হয়েছে? বাদল কবিতাকে খুন করে ফেলেছে। না, ও হতে পারে না। কবিতা, এই কবিতা, কবিতা, কথা বল। এই দেখ, এই দেখ তোর ভাই এসেছে। এই কবিতা, তোমাকে কথা বল, কথা বল কবিতা। আমার মনে হয় পলাশকে যারা খুন করেছিল, ওই খুনি আমার কবিতাকে খুন করেছে। ঠিকই বলেছ। তুমি তো জানো ওই খুনিকে? আমি আমি জানি। আমি যে থেকে বুঝতে পেরেছি কবিতার খুনি আর কেউ না, তোমার ভাই বাদল। তুমি আমার ফেস্টার মতো ভাইয়াকে খুনি বলছো? তুমি আমার ভাইয়াকে কতটুকু চেনো? হ্যাঁ, তোমার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আরে তোমার ভাই তো তোমার চোখে অন্ধবিশ্বাসের কালো চশমাটা পরিয়ে রেখেছে। তাই তোমার ভাইয়ের সত্যিকারের চেহারাটা তুমি কোনোদিন দেখতে পাওনি। আমি দেখেছি, আমি দেখেছি। আমি জানি তোমার ভাই একটা ভয়ঙ্কর শয়তান। না বাদল, কবিতার লাশের সামনে আর একটা বাজে কথা বলবে না। আমার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়
তাহলে আমি ভুলে যাব তুমি কবিতার বড় ভাই। আর তুমি ভুলে যাবে, আর আমি ভুলে গেছি তুমি কবিতার স্বামী। আমার চোখে তোমার একটাই পরিচয়, তুমি আমার কবিতার খুনির ভাই। বাদল, এই আমার মনে লাশ স্পর্শ করা তোমার কোনো অধিকার নেই। কবিতার লাশ আমি নিয়ে যাবো। কবিতা আমার স্ত্রী, আমি কবিতার স্বামী, তাই এই লাশ নিয়ে যাবার কোনো অধিকার তোমার নেই। আমার সামনে থেকে সরে যাও আকাশ, নইলে তোমার এই অধিকার দেয়াল ভেঙে দিয়ে কবিতাকে আমি নিয়ে চলে যাবো। বাদল, এই, আর একটা কথা বলার চেষ্টা করবে না, তাহলে তোমার বুকে গুলি চালিয়ে তোমার ভাইয়ের জন্য তোমার লাশ আমি রেখে যাবো। মা, এই মা, দেখ আমি কাকে নিয়ে এসেছি। আরে মা, কোথায় গেলি? বাইরে আয়, দেখ তোর কবিতা স্বামী ঘর থেকে তোর বাড়িতে বেড়াতে এসেছে। আরে কোথায় গেলি রে মা? বাইরে আয়। কোথায় কোথায় আমার কবিতা? তুই কাকে নিয়ে এলি রে বাবা? কাকে নিয়ে এলি? কবিতা, কবিতা শেষ পর্যন্ত তুই আমার ছেড়ে চলে গেলি। আমরা হতভাগী সুখ চেয়েছিলাম, কিন্তু হয়নি। হতভাগী আমাকে বলেছিল কিছু সুখ হাসায়, কিছু সুখ কাঁদায়। সুখ আমাদের কাঁদিয়ে গেল রে মা, কাঁদিয়ে গেল। তুমি কিছু বলো, আমি কি এত পাপ করেছিলাম? আমাকে শুধু সংসারের লাশ কি বলবো নাজমা, তুমি তো তোমার পাপের কথা বলছো। আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের জন্য বারবার সন্তানের লাশ কাঁদে নিতে হবে? হে খোদা, তুমি বলো, আমাকে নিয়ে তুমি আর কত নিয়তির খেলা খেলবে? বাবার কাঁধে সন্তানের লাশ তুলে দিয়ে আর কত শাস্তি আমাকে দেবে? আর কত শাস্তি আমাকে দেবে? ঘটনাটা চাপা থাকবে তো? ইলিয়াস, আকাশ আমাকে অনেক বিশ্বাস করে বলে বাদলের কথাও বিশ্বাস করে নাই। আমি কবিতার খুনি, কিন্তু কথাটা তো সত্য। কবিতাকে আমার স্বার্থে খুন করেছি। তাহলে বড় সাহেবই মেম সাহেবকে খুন করেছে? কথাটা ছোট সাহেবকে জানাতে হয়। ছোট সাহেব, মেম সাহেবের খুনিকে তা আমি জানি। বল কে খুনি, কে আমার কবিতাকে খুন করেছে? বড় সাহেব। কি বললি তুই? কি বললি? বল, বাদল এই মিথ্যে কথা বলার জন্য তোকে কত টাকা দিয়েছে? সত্যি বলছি, বড় সাহেবের কথা আমি নিজের কানে শুনেছি। আর একবার বললে আমি তোর চিনতে রেখে বলবো, তবে আমি বলবো আমি নিজের কানে শুনেছি। আমার বুকের ভিতরে একটা দারুণ কষ্ট আমাকে করে করে খাচ্ছে। অথচ তোমাকে এই কষ্টের কথা আমি বলতে পারছি না। ইলিয়াস, এত পেঁচাল আমি বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি, বাদল বেঁচে থাকলে যে কোনো সময় আমার ভাই আকাশের কাছে প্রমাণ হয়ে যাবে কবিতার খুনি আমি। তাই যেমন করে হোক, যেভাবেই হোক, বাদলকে সরিয়ে দাও। আমি বাদলের লাশ দেখতে চাই, লাশ। এর বাইরে কোনো কথা নাই।
আকাশ, তুই আমার ছোট ভাই হইয়া আমাকে থাপ্পড় মারলি। আমি তোমার ছোট ভাই হয়ে তোমাকে থাপ্পড় মারিনি ভাইয়া। তোমাকে প্রথম থাপ্পড়টা মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে তুমি খুন করেছো। তোমাকে দ্বিতীয় থাপ্পড়টা মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে তুমি ওর স্বামীর জীবন থেকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছো। তোমাকে তৃতীয় থাপ্পড়টাও মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে অনেক অনেক বেশি ভালোবাসতো। ভাইয়া, আজ আমি বুঝতে পারছি কবিতার গোপন কষ্টের কারণটা ছিলে তুমি। আজ আমি বুঝতে পারছি তোমার প্রতি আমার অন্ধবিশ্বাসের কারণে কবিতার বুকের সেই জমানো কষ্টের কথাটা আমাকে বলতেও চাইনি। ভাইয়া, কবিতার সাথে তোমার এমন কি শত্রুতা ছিল যার জন্য তুমি কবিতার ভাইয়াকে খুন করেছিলে? সেই খুনের কারণে তুমি কবিতাকে খুন করলে? আমি তার প্রশ্নের জবাব দিতে রাজি নই, শুধু বলতে চাই আমি যা করেছি আমার স্বার্থেই করেছি। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, আমি এতদিন তোমাকে আমার জীবনের যে শ্রদ্ধার আসনে তোমাকে বসিয়েছিলাম, সেই জায়গা থেকে আমিও তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। আকাশ, মারো ভাইয়া, শেষবারের মতো মারো, কারণ আজকের দিনের পর তোমার সাথে আমার আর দেখা হবে না। যদি দেখা হয়, সেই দেখা হবে কবিতার খুনির সাথে কবিতার স্বামীর। আমি এই মুহূর্তে তোমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমার কবিতার খুনির বাড়িটা আমার জন্য অভিশপ্ত বাড়ি। শুধু যাবার আগে তোমার পা দুটো ধরে শেষবারের মতো বলে যাচ্ছে, এই বাড়ির সীমানা থেকে বেরিয়ে যাবার পর তুমি আমার সামনে আসবে না ভাইয়া, তাহলে আমি তোমাকে আমার কবিতার খুনি হিসেবে মেরে ফেলবো। আকাশ, দাঁড়া। যাওয়ার আগে একটু কাছে। চলেই তো যাবি, আর তো আমাকে ভাইয়া বলে ডাকবি না। তাই যাবার আগে আমাকে একটু শেষবারের মতন তোকে জড়িয়ে ধরে আদর করতে দে। আয় ভাই, আমার কাছে আয়। আয়। আকাশ, আমাকে ক্ষমা করে দিস, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কবিতা, কবিতা, তোর মৃত্যু আমার বুকের ভিতরে আগুন জ্বলে দিয়েছে। আমি তোর কবরে মাটি ছুঁয়ে কসম খেয়ে বলছি, তোর খনিকে আমি বেঁচে থাকতে দেবো না, কিছু দেবো না। বাচ্চা, তুই কি মনে করিস পালিয়ে বাঁচতে পারবি? পারবি না। আমি তোদের ধ্বংসের আগুন আগুন হয়ে জ্বলে উঠেছি। তোদের ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত আমি শান্ত হব না, আমি শান্ত হব না। বাদল, আমি শুধু জানতে চাই, তুই স্বইচ্ছে আত্মসমর্পণ করবি
না আমি তোকে গ্রেফতার করতে বাধ্য হব। না, আমি যেমন স্বেচ্ছা আত্মসমর্পণ করবো না, তেমনি আমাকে গ্রেফতার করার ক্ষমতাও তোর নেই। এটা তোর জেদের কথা বাদল, তুই কি বুঝতে পারছিস কোন পথে তুই চলে যাচ্ছিস? এখনো যদি ফিরে না আসিস তাহলে আইনের হাত থেকে তুই বাঁচতে পারবি না। কোন আইনের কথা তুই বলছিস? যে আইনের চেয়ে দবির মতো খুনি ক্রিমিনাল আইনের পোশাক পরে বসে আছে। দবি আমার ভাইকে খুন করেছে, আমার বোনকে খুন করেছে। আমার শাস্তি হলো খুনের বদলে খুন। বাদল, এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে আমিও তোকে গ্রেফতার করতে বাধ্য হব। তুই যদি মনে করিস আমাকে গুলি করে ওই বড় কসাই ইলিয়াস দবির আব্বাস খানের মতো ক্রিমিনালদের বেঁচে থাকার সুযোগ করে দিবি, তাহলে আমি তোকে গুলি করবো, তবে ওদেরকে বেঁচে থাকতে দেবো না। দেখো, ভালো করে দেখো, এই পত্রিকাগুলো ভালো করে পড়ে দেখো। ওই এসপি আজাদ মা, এই মা দেখ আমি কাকে নিয়ে এসেছি। আরে মা, কোথায় গেলি? বাইরে আয়, দেখ তোর কবিতা স্বামী ঘর থেকে তোর বাড়িতে বেড়াতে এসেছে। আরে কোথায় গেলি রে মা? বাইরে আয়। কোথায় কোথায় আমার কবিতা? তুই কাকে নিয়ে এলি রে বাবা? কাকে নিয়ে এলি? কবিতা কবিতা শেষ পর্যন্ত সুখ চেয়েছিলাম কিন্তু হয়নি। হতভাগ আমাকে বলেছিল কিছু সুখ হাসায়, কিছু সুখ কাঁদায়। সুখ আমাদের কাঁদিয়ে গেল রে মা, কাঁদিয়ে গেল। তুমি কিছু বলো, আমি কি এত সব পেয়েছিলাম? আমাকে শুধু সংসারের লড়ছি। কি বলবো নাজমা, তুমি তো তোমার পাপের কথা বলছো। আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের জন্য বারবার সন্তানের লাশ কাঁদে নিতে হবে? হে খোদা, তুমিই বলো, আমাকে নিয়ে তুমি আর কত নিয়তির খেলা খেলবে? বাবার কাঁধে সন্তানের লাশ তুলে দিয়ে আর কত শাস্তি আমাকে দেবে? আর কত শাস্তি আমাকে দেবে? ঘটনাটা চাপা থাকবে তো? ইলিয়াস, আকাশ আমাকে অনেক বিশ্বাস করে বলে বাদলের কথাও বিশ্বাস করে নাই। আমি কবিতার খুনি, কিন্তু কথাটা তো সত্য। কবিতাকে আমার স্বার্থে খুন করেছি। তাহলে বড় সাহেবই মেম সাহেবকে খুন করেছে? কথাটা ছোট সাহেবকে জানাতে হয়। ছোট সাহেব, মেম সাহেবের খুনিকে তা আমি জানি। বল কে খুনি, কে আমার কবিতাকে খুন করেছে? বড় সাহেব। কি বললি তুই? কি বললি? বল, বাদলে মিথ্যে কথা বলার জন্য তোকে কত টাকা দিয়েছে? সত্যি বলছি, বড় সাহেবের কথা আমি নিজের কানে শুনেছি। আর একবার বললে আমি তোর চিনতে নিশ্চয়ই বলবো। তবে আমি বলবো, আমি নিজের কানে শুনেছি। আমার বুকের ভিতরে একটা দারুণ কষ্ট, আমাকে তুলে তুলে খাচ্ছে। অথচ তোমাকে এই কষ্টের কথা আমি বলতে পারছি না।
পেঁচাল আমি বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি, বাদল বেঁচে থাকলে যে কোনো সময় আমার ভাই আকাশের কাছে প্রমাণ হয়ে যাবে কবিতার খুনি আমি। তাই যেমন করে হোক, যেভাবেই হোক, বাদলকে সরিয়ে দাও। আমি বাদলের লাশ দেখতে চাই, লাশ। এর বাইরে কোনো কথা নাই। আকাশ, তুই আমার ছোট ভাই হইয়া আমাকে থাপ্পড় মারলি। আমি তোমার ছোট ভাই হয়ে তোমাকে থাপ্পড় মারিনি ভাইয়া। তোমাকে প্রথম থাপ্পড়টা মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে তুমি খুন করেছো। তোমাকে দ্বিতীয় থাপ্পড়টা মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে তুমি ওর স্বামীর জীবন থেকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছো। তোমাকে তৃতীয় থাপ্পড়টাও মেরেছে কবিতার সেই স্বামী, যে কবিতাকে অনেক অনেক বেশি ভালোবাসতো। ভাইয়া, আজ আমি বুঝতে পারছি কবিতার গোপন কষ্টের কারণটা ছিল তুমি। আজ আমি বুঝতে পারছি তোমার প্রতি আমার অন্ধবিশ্বাসের কারণে কবিতার বুকের সেই জমানো কষ্টের কথাটা আমাকে বলতেও চাইনি। ভাইয়া, কবিতার সাথে তোমার এমন কি শত্রুতা ছিল যার জন্য তুমি কবিতার ভাইয়াকে খুন করেছিলে? সেই খুনের কারণে তুমি কবিতাকে খুন করলে? আমি তার প্রশ্নের জবাব দিতে রাজি নই, শুধু বলতে চাই আমি যা করেছি আমার স্বার্থেই করেছি। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, আমি এতদিন তোমাকে আমার জীবনের যে শ্রদ্ধার আসনে তোমাকে বসিয়েছিলাম, সেই জায়গা থেকে আমিও তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। আকাশ, মারো ভাইয়া, শেষবারের মতো মারো। কারণ আজকের দিনের পর তোমার সাথে আমার আর দেখা হবে না। যদি দেখা হয়, সেই দেখা হবে কবিতার খুনির সাথে কবিতার স্বামীর। আমি এই মুহূর্তে তোমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমার কবিতার খুনির বাড়িটা আমার জন্য অভিশপ্ত বাড়ি। শুধু যাবার আগে তোমার পা দুটো ধরে শেষবারের মতো বলে যাচ্ছে, এই বাড়ির সীমানা থেকে বেরিয়ে যাবার পর তুমি আমার সামনে আসবে না ভাইয়া। তাহলে আমি তোমাকে আমার কবিতার খুনি হিসেবে মেরে ফেলবো। আকাশ, দাঁড়া। যাওয়ার আগে একটু কাছে। চলেই তো যাবি, আর তো আমাকে ভাইয়া বলে ডাকবি না। তাই যাবার আগে আমাকে একটু শেষবারের মতন তোকে জড়িয়ে ধরে আদর করতে দে। আয় ভাই, আমার কাছে আয়, আয়। আকাশ, আমাকে ক্ষমা করে দিস, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কবিতা, কবিতা, তোর মৃত্যু আমার বুকের ভিতরে আগুন জ্বলে দিয়েছে। আমি তোর কবরের মাটি ছুঁয়ে কসম খেয়ে বলছি, তোর খনিকে আমি বেঁচে থাকতে দেবো না, কিছু দেবো না।
আমি তোদের ধ্বংসের আগুন আগুন হয়ে জ্বলে উঠেছি। তোদের ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত আমি শান্ত হব না, আমি শান্ত হব না। বাদল, আমি শুধু জানতে চাই, তুই স্বইচ্ছে আত্মসমর্পণ করবি, না আমি তোকে গ্রেফতার করতে বাধ্য হব? না, আমি যেমন স্বেচ্ছায় আত্মসমর্পণ করব না, তেমনি আমাকে গ্রেপ্তার করার ক্ষমতাও তোর নেই। এটা তোর জেদের কথা বাদল। তুই কি বুঝতে পারছিস কোন পথে তুই চলে যাচ্ছিস? এখনো যদি ফিরে না আসিস, তাহলে আইনের হাত থেকে তুই বাঁচতে পারবি না। এই! কোন আইনের কথা তুই বলছিস? যে আইনের চেয়ে দবির মতো খুনি ক্রিমিনাল আইনের পোশাক পরে বসে আছে। দবি আমার ভাইকে খুন করেছে, আমার বোনকে খুন করেছে। আমার শাস্তি হলো খুনের বদলে খুন। বাদল, এটাই যদি তোর শেষ কথা হয়, তাহলে আমিও তোকে গ্রেফতার করতে বাধ্য হব। তুই যদি মনে করিস আমাকে গুলি করে ওই বড় কষাই ইলিয়াস, দবি আর আব্বাস খানের মতো ক্রিমিনালদের বেঁচে থাকার সুযোগ করে দিবি, তাহলে আমি তোকে গুলি করবো, তবে ওদেরকে বেঁচে থাকতে দেবো না। দেখো, ভালো করে দেখো, এই পত্রিকাগুলো ভালো করে পড়ে দেখো। ওই এসপি আজাদ তোমার অতীত জীবনের সমস্ত ফাইল হাত করে আইনের কাছে তোমার মুখোশ খুলে দিয়েছে। কেন দিল? কেমনে দিল? আমি তো অনেক আগে আমার অতীতের ফুটাগুলা বন্ধ করতে কইছি, বন্ধ করেন নাই কেন? ভুলটা আমার না, ভুলটা আপনার। বড় ভাই, আসলে এই শালাগো চরিত্র এটা। এই বড় কষাই, মুখ সামনে কথা বলবে। বলে যেও না তোমরা আমার জন্যই তোমাদের চার পজিশনে এতদিন ছিলে। তাই আমার কথাই তোমাদের শুনতে হবে। এই, কি শুনতে হবে? কি শুনতে হবে? বুঝছি, এই মুহূর্তে তুমি শালায় একটা বড় সমস্যা। স্যার, 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 ঘটনা উল্টা হয়ে গেছে।
এবার বল মা, আমি তোর অহংকারটা সত্যি করেছি না মা? বল মা, সত্যি করেছি কিনা? বাদল, মা, বাদল, বাদল, you are under arrest.